আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 22-23 সেশনে আসা গণিত রিটেন অংশের প্রশ্ন সমাধান করব। তো চলো আমরা প্রথম ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথে আমাদের বলা হয়েছে যে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণের দুইটা মূল দেওয়া আছে m এবং n, এবং আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে m প্লাস 1/n এবং n প্লাস 1/m মূল বিশিষ্ট সমীকরণ। তো চলো প্রথমে আমরা 3x মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল 0, আর এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে m এবং n। তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল যে মাইনাস b/a, তাহলে এখানে b বলতে -6 আর a বলতে 3, তাহলে এখানে -6/3 যদি বসাই দিই তাহলে আমাদের এখানে হবে 2, এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে m × n। মূলদ্বয়ের গুণফল সমান আমরা কি জানি যে c/a, এখানে c বলতে 2 এবং a বলতে 3, তাহলে 2/3। এখন আমাদের এটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে m প্লাস 1/n এবং n প্লাস 1/m মূল বিশিষ্ট সমীকরণ। এখন যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে আমরা সমীকরণ নির্ণয়ের ফর্মুলা কি জানি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। তো আমাদের প্রথমে তাহলে চলো যে দুইটা মূল দেওয়া আছে ওই মূল দুইটার যোগফল আমরা বের করি। এখানে m প্লাস 1/n প্লাস n প্লাস 1/m, এই দুইটার যোগফল যদি আমরা বের করি তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটগুলো যদি উঠাই দিই তাহলে আরো সুবিধা হবে, ব্র্যাকেটগুলো দেওয়ার দরকার নেই। তো প্রথমে আমরা m এবং n কে আলাদা রাখি, m প্লাস n কে লিখি, তারপরে আমরা 1/m প্লাস 1/n কে লিখি, দেন তারপরে m প্লাস n কে এখানে যেমন আছে তেমন রেখে দিই। আর এই দুইটাকে যদি আমরা এই দুইটার যদি আমরা mn লসাগু নিই তাহলে mn আর উপরে হচ্ছে, তাহলে আমাদের হবে m প্লাস n। এখন m প্লাস n এর ভ্যালু আমরা এখানে বের করেছি যে 2, তাহলে এটা যদি বসাই দিই m প্লাস n এর ভ্যালু 2, আবার এখানেও যদি 2 বসাই দিই, এবং mn এর ভ্যালু আমরা এখানে বের করেছি 2/3। যেহেতু এই জায়গায় ভাগ আকারে আছে তাহলে এটা উল্টায় যায়, উপরে হবে 3 আর নিচে হবে 2। এই 2 যদি কাটা যায় এখানে হবে 2 + 3, দ্যাট মিন্স 5। তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল হলো 5, এবং তারপরে বের করতে হবে মূলদ্বয়ের গুণফল। তো এবার চলো আমরা মূলদ্বয়ের গুণফল বের করি। এবার মূলদ্বয়ের গুণফল m প্লাস 1/n ইন্টু n প্লাস 1/m ইকুয়াল, এবার m দ্বারা n কে যদি গুণ করি তাহলে mn প্লাস m দ্বারা 1/m কে গুণ করলে হবে 1, ঠিক একইভাবে 1/n কে n দ্বারা গুণ করলে হবে 1, এবং শেষে হবে 1/mn। এখন mn এর ভ্যালু কিন্তু আমরা এই জায়গায় বের করেছি, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। m × n এর ভ্যালু 2/3, আর এই 1 আর এই 1 যোগ করে হবে 2, প্লাস 1/mn এর ভ্যালু কি জানি, এখানে যেহেতু mn এর ভ্যালু যেহেতু 2/3, তাহলে 1/mn এর ভ্যালু হবে 3/2। 2টাকে আমরা আলাদা রেখে এই দুইটাকে যদি লসাগু করে দিই তাহলে আমাদের এখানে হবে 6, আর এখানে হবে আমাদের 13। দেখো এই জায়গায় যদি আমরা করি এটাই হয়। তারপরে যদি আরেকবার লসাগু করি তাহলে আমাদের এখানে হবে 25/6। এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল হচ্ছে 5 এবং মূলদ্বয়ের গুণফল হচ্ছে 25/6। এখন আমরা এই দুইটা ভ্যালুকে এখানে যদি ইনপুট দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা বের হবে। x² মাইনাস মূলদ্বয়ের যোগফল আমরা কি বের করেছি 5,
তাহলে 5 × x প্লাস মূলদ্বয়ের গুণফল হচ্ছে 25/6, 25/6। এখন এটাকে যদি আমরা আরেকটু সাজাই লিখি তাহলে এখানে হবে 6, এখানে এসে যদি গুণ হয়ে যায় তাহলে 6x² মাইনাস 6 আর 5 গুণ করলে হবে 30x প্লাস 25 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের মূলদ্বয় mn এবং আমাদের নির্ণয় করতে হবে যে m+1/n এবং n+1/m মূল বিশিষ্ট একটি সমীকরণ, আর সেই সমীকরণটাই হচ্ছে আমাদের এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী ম্যাথে। আমাদের পরবর্তী ম্যাথে যেটা বলা হয়েছে দেখো যে p এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এই পরাবৃত্তটির উপকেন্দ্র হবে। তো প্রথমে আমাদের যে পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে দেখো এটা কিন্তু পরাবৃত্তের এক্সাক্ট যে সমীকরণ সেই ফরম্যাটে নাই, প্রথমে আমরা পরাবৃত্তের যে এক্সাক্ট ফরম্যাট আছে সেটাতে নিয়ে আসব। তো চলো প্রথমে x² - 8x প্লাস py প্লাস 7 = 0। ফার্স্ট অফ অল আমরা প্রথমে x² প্রথমে আমরা এই অংশটুকু ওই পাশে আলাদা করে দেব আর x এর অংশটুকু এক পাশে রাখবো। তাহলে x² - 8x ইকুয়াল -py -7। এখন এই অংশটুকুকে আমরা একটা ফর্মুলায় ফেলার জন্য এক্সট্রা এখানে 16 যোগ করব, x² - 8x প্লাস 16। তাহলে কিন্তু আমাদের x - 4 হোল স্কয়ারের একটা ফর্মুলা এটা পড়ে যায়। যেহেতু এটা ইকুয়াল এটা, সেজন্য এই পাশে যদি 16 যোগ করি এই পাশে আমাদের 16 যোগ করতে হবে। তাহলে -py -7 প্লাস 16, আর এই অংশটুকু তখন আমাদের হয়ে যাবে x - 4 হোল স্কয়ার, আর এটা হবে py প্লাস 9। দেন এখন আমরা x - 4 হোল স্কয়ার এই জায়গায় যদি আমরা -p কমন নেই তাহলে আমাদের এখানে আসে y - 9/p। দেন তারপরে x - 4 হোল স্কয়ার ইকুয়াল এখন 4 × -p/4 এটা আমরা লিখতে পারি। দেন তারপরে y - p/9/p। তাহলে কিন্তু আমাদের এটা একটা দেখো যে x² ইকুয়াল 4ay এই ফরম্যাটে চলে আসে। পরাবৃত্তের এই ফরম্যাটটাই কিন্তু আমাদের এই লাইনটা চলে আসে। এটাকে যদি আমরা x চিন্তা করি আর এই অংশটাকে যদি আমরা y চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই ফরম্যাট পরাবৃত্তের যে এক্সাক্ট ফরম্যাট সেটাতে চলে আসে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটের জন্য আমরা পরাবৃত্তের উপকেন্দ্র কি জানি। এই ফরম্যাটের জন্য উপকেন্দ্র আমরা জানি, উপকেন্দ্র h সমান হলো 0,a। তো এবারে অতএব তাহলে আমরা লিখতে পারি x = 0 এবং y = a। যেহেতু আমরা এই অংশটাকে x ধরেছি এবং এটাকে y ধরেছি তাহলে এবার আমরা লিখতে পারি যে x - 4 = 0 বা x = 4। দেন এবার y এর ভ্যালু আমরা কি জানি, y সমান আমরা জানি y - 9/p, y - 9/p। এবং a এর ভ্যালু, a কে আমরা কার সাথে তুলনা করেছি, যে এটাকে আমরা এর সাথে তুলনা করেছি যেটা হচ্ছে -p/4। এখন আমরা যদি y কে এক পাশে রেখে এটাকে ওই পাশে পার করে দিই তাহলে আমাদের হবে 9/p - p/4। এখন আমরা যদি 4p লসাগু নেই তাহলে আমাদের এখানে দাঁড়ায় 36 - p²। আর এই y এর ভ্যালু দেখো কিন্তু আমাদের প্রশ্নে আগে দেওয়া আছে, তাহলে আমরা এই y এর জায়গায় লিখতে পারি 4। এখন এটাকে যদি এটা দিয়ে গুণ করে দিই তাহলে 16p = 36 - p²। এটাকে যদি সাজাই লিখে তাহলে p²
প্লাস 16p মাইনাস 36। এখন আমরা করব মিডিল টার্ম। মিডিল টার্ম যদি করি তাহলে আমাদের এখানে পি স্কোয়ার প্লাস 18p মাইনাস 2p যদি করে দেখো 18 দোকানে 36, আবার এখানেও 36, তাহলে এটা কিন্তু আমাদের মিলে যায়। এখন আমরা যদি p কমন নিই, যদি এখানে আমরা p কমন নিই তাহলে আমাদের এখানে থাকে p প্লাস 18, আবার যদি এখানে মাইনাস 2 কমন নিই তাহলে থাকে p প্লাস 18, তাহলে আমাদের আলটিমেটলি হয় p প্লাস 18 ইন্টু p মাইনাস 2। তাহলে ফাইনাল আমাদের p এর যে মানটা বের হয় সেটা সমান আমরা বলতে পারি p ইকুয়াল মাইনাস 18 এবং 2। এটাই হচ্ছে আমাদের p এর যে ভ্যালু সেটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে p এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এই একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই পরাবৃত্তটির উপকেন্দ্র হবে। তো প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমাদের পরাবৃত্তের যে এক্সাক্ট ফরম্যাট সেটাতে ছিল না, সেটাতে আমরা আগে প্রথমে এক্সাক্ট ফরম্যাটে নিয়ে আসি, যেটা x² = 4ay। দেন তারপরে আমরা যে ভ্যালুগুলো আছে সেগুলো ইনপুট দিয়ে আমরা p এর ফাইনাল যে রেজাল্ট সেটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী যে ম্যাথ আছে সেটাতে চলে যাই। পরবর্তী আমাদের যে ম্যাথটা রয়েছে সেখানে বলা হয়েছে যে y = cos x ln 1/sec x plus tan x হলে d²y/dx² plus y এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা আমাদের ম্যাথটা দেখো চেহারাটা অনেক জটিল, প্রথম চান্সে দেখে মনে হতে পারে ম্যাথটা অনেক কঠিন, কিন্তু চলো ম্যাথটা আমরা আগে একে সহজ করে নিই। প্রথমে আমাদের দেওয়া আছে y = cos x ln sec x plus tan x। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচে যে অংশটা আছে sec x plus tan x এর অনুবন্ধী দিয়ে হর এবং লবকে গুণ করে দেব। তো তাই যদি হয় তাহলে cos x ln sec x minus tan x, আর নিচে যদি আমরা sec x minus tan x দ্বারা গুণ করি তাহলে আমাদের a² - b² ফর্মুলা হয়ে যায় না, তাহলে নিচে লিখতে পারি sec a² minus tan square x। এখন এই নিচের যেটা sec a² minus tan square x এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি 1, কারণ এটা ফর্মুলা, আমাদের ফর্মুলা, তো এটা সমান 1 আমরা জানি। তাহলে এটা লেখা লাগবে না, এখন লিখব যে cos x ln sec x minus tan x। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। দেন তারপরে যদি আমরা একে ডিফারেন্সিয়েশন করি, দেখো যদি dy/dx করি তো এই জায়গায় দেখো cos x ln sec x minus tan x আছে, তাহলে আমাদের এখানে বুঝতে পারছো যে uv এর ফর্মুলা হবে। তো সেটা অ্যাপ্লাই করি, প্রথমে cos x, এখন ln x এর ডিফারেন্সিয়েশন কি জানি আমরা 1/x, এটা এইটুকু অংশটুকুকে যদি আমরা x বিবেচনা করি তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x, অর্থাৎ 1/sec x minus tan x। এখন এটা তো যেহেতু x নয় সেজন্য এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং সেটা হবে যে প্রথমে এটার sec x এর ডিফারেন্সিয়েশন হবে sec x into tan x, এবং tan x এর ডিফারেন্সিয়েশন হবে sec² x। দেন তারপরে প্লাস এবার cos x এর ডিফারেন্সিয়েশন হবে। তো cos x এর ডিফারেন্সিয়েশন এখানে ln sec x minus tan x কে রেখে দেওয়ার cos x এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস sin x। দেন পরের লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় cos x আগে আছে cos x, এবং আমরা এখানে প্রথম একটা মাইনাস sec x কমন নেব, তাহলে আমাদের যেটা আসবে মাইনাস sec x যদি কমন নেই তাহলে আমাদের উপরে আসবে sec x minus tan x ডিভাইডেড বাই sec x minus
tan x। তাহলে দেখো এটা এই যদি আমরা মাইনাস sec x কমন নিই তাহলে আমাদের এটা আরেকটু সহজ হয়ে যায় যে উপরের যে অংশটুকু আছে আর নিচের যেই sec x minus tan x আছে এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তো এই অংশটা আর এই অংশটা যদি আমরা কেটে দেই দেন তারপরে এই জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এটাকে আমরা সাইনকে আগে লিখি মাইনাস sin x ইন্টু ln sec x minus tan x। তারপরে এখন আবার এইটুকু দেখো যে sec x সমান আমরা কি জানি 1/cos x না, তাহলে এটা সমান আমরা জানি যে 1/cos x লিখতে পারি আর মাইনাস আবার এটা আর যদি cos x কে 1/cos x এর সাথে গুণ করি তাহলে কি হবে 1 আর এখানকার মাইনাসের জন্য হয়ে যাবে -1। তাহলে cos x এর সাথে মাইনাস sec x গুণ করলে হবে -1 মাইনাস এই অংশটুকু মাইনাস sin x ইন্টু ln sec x minus tan x। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে যে এখানে ডবল ডেরিভেটিভ করতে হবে, এজন্য আমরা এই অংশটুকুর আবার ডিফারেন্সিয়েশন করব। যদি আমরা এইটুকুর আবার ডিফারেন্সিয়েশন করি, আমরা এই জায়গায় করি, যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের এখানে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার। যদি করি আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে -1 এর ডিফারেন্সিয়েশন কি হবে 0 মাইনাস আবার এই জায়গায় দেখো আবার কিন্তু sin x ইন্টু ln x এটা কিন্তু আবার uv এর ফরম্যাটে চলে আসে। তাহলে আমরা আবার uv এর ফর্মুলা যদি করি তাহলে এই জায়গায় sin x ইন্টু ln x এর ডিফারেন্সিয়েশন ঠিক আগের মতোই আমরা এই জায়গায় করব যে এইটুকু ডিফারেন্সিয়েশন কিন্তু দেখো আমরা একটু আগে এই যে এই জায়গাতে করে এসেছি, এই জায়গায় ln sec x minus tan x। ঠিক আমরা এই লাইনটুকু এখানে সরাসরি লিখে দিব যে sec x into tan x minus sec square x divided by sec x minus tan x plus sin x এর ডিফারেন্সিয়েশন হবে cos x। তো এই জায়গায় পরের লাইন এটার এই লাইনটা এই জায়গায় লিখলাম cos x into ln sec x minus tan x এই যে। তারপরে দেখো এখন এখানে যেরকম এই যে এই লাইনটুকুই কিন্তু আমরা এই জায়গাতেও করে এসেছি যে এখানে sec x যদি কমন নিই তাহলে এই নিচের অংশের উপরে যেটা থাকে সেটা কাটাকাটি হয়ে যায়। ঠিক একইভাবে আমরা এই জায়গায়ও সেটাই করব। এই জায়গায় দেখো একটা মাইনাস আগে থেকে ছিল, এখানে sin x ইন্টু sec x, sec x কে কমন নিব আবার ঠিক একইভাবে sec x কমন নিলে এই জায়গায় হয় sec x minus tan x divided by এখানে হয়ে যায় sec x minus tan x। এটুকু বুঝতে পেরেছো। আর এই জায়গাটা যেটা করব দেখো এই যে cos ln sec x minus tan x এই অংশটুকু সেটুকু দেখো আমাদের 1 নাম্বার সমীকরণের সাথে কিন্তু হুবহু মিলে যায়। তাহলে ওই জায়গাতে আমরা ওই অংশটুকুর জায়গায় আমরা y লিখতে পারি যে 1 নম্বর সমীকরণ y cos x into ln sec x minus tan x যেটা আছে সেই জায়গায় আমরা ডাইরেক্ট এই জায়গায় আমরা y লিখে দেব প্লাস y। এই হচ্ছে আমাদের ম্যাথ। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এইটুকু যদি আমরা মুছে দেই, এইটুকু আশা করি সবার করা হয়ে গেছে। তো আমরা এই লাইনটা মুছে দিতে চাই, তো একটু যদি মুছে দিই তাহলে দেখো আমরা যদি এই যে এইটুকুর এখান থেকে পরবর্তী লাইন এটুকু যদি মুছে দিই তাহলে এই জায়গায় আমাদের d স্কয়ার বাই dx স্কয়ার ইকুয়াল, এখন এই মাইনাস দিয়ে যদি আমরা আর এই যে এইটুকু তো কাটা যায়, এইটুকু আমরা আগে দেখে এসেছি, এখন এটা কাটা গেলে এই মাইনাস দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের এখানে হবে sin x ইন্টু sec x মাইনাস y। তারপরে আমরা যদি এই মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসি
ডিএক্স স্কোয়ার, আর এই মাইনাস ওয়াই পার শেষ হয়ে যায় প্লাস, আর এই সাইন এক্স ইন্টু তখন সেক সাইন এক্স ইন্টু সেক এক্স যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে 1/cos x। তো এটা লিখতে পারি 1/cos x। তাহলে sin x বাই cos x সমান আমরা কি জানি tan x। অতএব আমরা এখানে লিখতে পারি dy স্কয়ার বাই dx স্কয়ার প্লাস y ইকুয়াল tan x। এটাই দেখো আমাদের অ্যান্সার, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। তো এটাই আমরা বলতে পারি ডি স্কয়ার ও ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার প্লাস ওয়াই এর ভ্যালুটা আমাদের কি tan x। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তী যে ম্যাথ আছে সেটাতে চলে যাই। এবারে আমরা যে ম্যাথটা দেখব সেটা আমাদের ক্লাসের একদম লাস্ট ম্যাথ। তো চলো দেখি এটাতে কি বলা হয়েছে। বলা হয়েছে যে যদি a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল a cos বিটা প্লাস b sin বিটা হয়, তবে দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো প্রথমেই চলো দেখি যে প্রথমেই বলা হয়েছে যে cos আলফা প্লাস a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়াল a cos বিটা প্লাস b sin বিটা। তো প্রথমে আমরা যে সাইনটাকে এক পাশে নিয়ে আসবো এবং cosটাকে আরেক পাশে নিয়ে আসবো। তাই যদি করি তাহলে যদি এই সাইন বিটার বি সাইন আলফার বি সাইন বিটাকে এক পাশে রাখি তাহলে এই জায়গায় আমাদের বি কমন হয়ে সাইন আলফা মাইনাস সাইন বিটা এটা লিখতে পারি। আর এই মাইনাস আর এ কজ আলফাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে লিখতে পারি এ কজ বিটা মাইনাস কজ আলফা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। তাই যদি করি তাহলে দেখো বি ইন্টু সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি জানি যে টু কজ সি প্লাস ডি অর্থাৎ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই 2। ঠিক একইভাবে এই পাশে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা যেটা আছে সেটা অ্যাপ্লাই করব। তাই যদি করি তাহলে এখানে a ইনটু এটার ফর্মুলা কি হবে যে 2 sin আলফা প্লাস বিটা বাই 2, কিন্তু এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে যে এই জায়গায় আমাদের হবে যে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 এখানে ঠিক আছে, কিন্তু এই জায়গায় হবে বিটা মাইনাস আলফা বাই 2। এই জায়গায় দেখো আমরা আলফা মাইনাস বিটা বাই 2 খুব সহজে লিখে ফেলেছি, কিন্তু এই ফর্মুলাটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আগে হবে বিটা তারপরে হবে আলফা। তাই যদি হয় আগে হবে ডি তারপরে হবে সি, তাহলে এখানে ডি বলতে এখানে আমরা আলফাকে বোঝাই আর এখানে সি বলতে বিটাকে। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে সাইন আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এই জায়গায় আমাদের ডি মাইনাস সি অর্থাৎ ডি মাইনাস সি হবে। ডি বলতে আমরা আলফাকে ধরেছি এই জায়গায় আর সি বলতে বিটাকে ধরেছি। বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো যে এই পাশে আমাদের সাইন আলফা বাই 2, ঠিক একইভাবে এই পাশেও কিন্তু আমাদের সাইন আলফা মাইনাস বিটা বাই 2 আছে। তো এইটাকে এই পাশের অংশ আর এই পাশের অংশ আমরা কেটে দিতে পারি, আর এই পাশের যে 2 আর এই পাশের 2 আমরা যদি কেটে দেই তাহলে এখন যেটা করতে হবে কেটে দিতে পারি। এখন প্রশ্নে যে আমাদের যেই ফরম্যাটটা আছে সেটাতে যদি নিয়ে যেতে হয় তাহলে আমরা এই এ এবং বি কে আমরা একে অপরে ভাগ করে যদি দিই, উল্টাই দিই, তাহলে এই যে cos আলফা প্লাস বিটা বাই 2 এর নিচে যদি আমরা সাইন আলফা প্লাস বিটা বাই 2 কে নিয়ে আসি আর এই বিটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে a বাই বি। এখন আমাদের যে প্রশ্নে যেটা আছে সেই ফরম্যাটে নিয়ে যেতে হলে আমাদের প্রথমে এই উভয় পাশে বর্গ করতে হবে, দেন আমাদের দেখো যোজন বিয়োজন করতে হবে। তো চলো আমরা সেটা করি। প্রথমে আমরা উভয় পাশে আগে বর্গ করব। যদি বর্গ করে দিই তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এখন আমাদের এই জায়গায় যোজন বিয়োজন যদি করি তাহলে আমাদের আরেকবার আরেক লাইনে উল্টায় দিতে হবে, কিন্তু আমরা যদি একবারেই যদি বিয়োজন যোজন করে দিই তাহলে কিন্তু ম্যাথটা আমাদের আরও কম লাইনে হয়ে যাবে। যেহেতু এটা আমাদের অ্যাডমিশন পরীক্ষা, সেহেতু এই জায়গায় আমাদের জায়গা কম থাকবে এবং যত শর্টে করা যায় ততই আমাদের জন্য ভালো। তো এই জায়গায় আমরা প্রথমে বিয়োজন যোজন করে দেব। বিয়োজন যোজন করে দিলে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর ডিভাইডেড বাই যদি আমরা নিচে করে দিই যোজন করে নিচে আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এক্সট্রাভাবে সাইড নোট তোমার দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমরা অ্যাডমিশনের প্রশ্ন সলভ করছি, এজন্য আমাদের ওটা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো যে নিচের যে লাইনটা আছে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, এটা সমান আমরা কি লিখতে পারি 1 না, যে cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি এর ফর্মুলা 1, সেজন্য আমরা নিচের লাইনটাকে সরাসরি 1 লিখতে পারি। তাহলে এটাকে আর লেখার দরকার নেই, এটা যদি আমরা মুছে দিই দেখো তাহলে সরাসরি কিন্তু আমাদের যে লাইনটা আসে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাসের আমাদের ম্যাথ, যা দেখালাম আশা করি এতদূর পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে ভাইয়া কষ্ট করে ভিডিওটা আরেকবার দেখে নিও, অথবা ভাইয়াকে কমেন্ট করো, তাহলে আমরা বাকিটা আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।